শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। সিলেটে সাদা পাথর লুটপাট, অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার। তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ওপরে, নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন অনেকে। শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। শ্রীপুরে ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ, কলেজ ছাত্রী লামিয়া আক্তার নিখোঁজ। ঢাকার বায়ু দূষণ আবারও বেড়েছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান অষ্টম। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব, দুর্নীতি তদন্তে নড়াচড়া। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এএফপির প্রতিবেদন অনুযায়ী 14 আগস্ট বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায়, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা বলে জানিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটি। এর আগে গতকাল ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হামলা চালানোর কথা জানায় হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতি জানায়, তারা হাইপা, নেগেব, উম্মে আল রাশরাস এবং বেয়ারশোবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে 4টি ড্রোন হামলা চালিয়েছে। সিলেটে সাদা পাথর লুটপাট, অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার। 13 আগস্ট বুধবার দিনভর চলা এই অভিযানে সাদা পাথর থেকে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলংয়ের পাথর পরিবহনে ব্যবহৃত 100টি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশেপাশের এলাকায় এই অভিযান চলে। সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদা পাথর স্পটে ফিরিয়ে আনা হবে বলে জেলা প্রশাসন জানায়। এছাড়া কলাবাড়ি এলাকার পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। কোম্পানিগঞ্জের ইউনো আজিজুন নাহার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে। একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুম পাহাড় ও 0 পয়েন্ট এলাকায়ও বুধবার বেলা 1টা থেকে 4টা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলিরানী দেব। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত 100টি বার্কি নৌকা ভেঙে ফেলা হয়। সেখানে অবৈধভাবে উত্তোলন করা 130 ফুট বালু জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলিরানী দেব বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে যুক্ত প্রায় 100টি নৌকা আটক করে তা ভেঙে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন গত 13 আগস্ট একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানায়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করে। 17 আগস্টের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে, নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন অনেকে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে 10 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9টায় লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এখানে পানির বিপদসীমা 52.15 মিটার। গতকাল সকাল 9টায় নদীর পানি প্রবাহিত হচ্ছিল 52.20 মিটার ওপর দিয়ে। আজ সকাল 9টায় পানি প্রবাহিত হয় 52.30 মিটার দিয়ে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের 15টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়ে প্রায় 10 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রোপা আমন চারা। ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের ঝাড় সিংহের স্বর ও পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারের চর, খোকার চর, খাড়াপাড়া, ফ্ল্যাটপাড়া সহ তিস্তাপাড়ের বিভিন্ন চরের প্রায় 1200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। গত 2 দিন ডুবে আছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তিস্তার পানি আবার বৃদ্ধি পেয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রাম ও দক্ষিণ খড়িবাড়ি গ্রামের আংশিক এলাকা বন্যা কবলিত হয়ে 6 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নদীর কয়েকটি চ্যানেল বের হয়ে আবাদি জমি তলিয়ে গেছে। অনেকে গবাদি পশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল নেমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল 6টায় বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টায় আরও 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি অব্যাহত আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। গাজীপুরে শ্রীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল 10টার দিকে কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়ির কক্ষ থেকে 24 বছর বয়সী আরিফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আলামিন নিখোঁজ। নিহত আরিফা নেত্রকোনা সদর উপজেলার 5 কাফনিয়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন এবং শ্রীপুরের বড়নল গ্রামের রশিদ মিয়ার ছেলে আলামিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে আলামিন ফোনে আরিফার এক আত্মীয়কে জানায় যে সে অসুস্থ। সেই আত্মীয় ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান এবং ভেতরে বিছানায় আরিফার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার রাতে রশিদ মিয়া তার অন্য স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে অবস্থান করেছিলেন। সকালে মরদেহ উদ্ধারের সময় সেখানে আরিফার স্বামী ও 2 সন্তান উপস্থিত ছিলেন না। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। শ্রীপুরে ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ, কলেজ ছাত্রী লামিয়া আক্তার নিখোঁজ। গাজীপুরের শ্রীপুরে ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার 13 আগস্ট সকাল 10:30টার দিকে শীতলক্ষা ও সুতিয়া নদীর মোহনায়। লামিয়া শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে দেউলার হোসেনের মেয়ে এবং গফরগাঁও উপজেলার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজের এইচএসসি 2য় বর্ষের ছাত্রী। তার বয়স আনুমানিক 17 বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া কিছুক্ষণ ব্রিজে দাঁড়িয়ে আশপাশ পর্যবেক্ষণ করেন এবং হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেন। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে তারা ব্যর্থ হন। তার বাবা দেলার হোসেন বলেন, সোমবার রাতে মেয়ের জন্মদিন উদযাপন করেছি, কেন এমন করলো বুঝতে পারছি না। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর 2:30টায় উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যায় পানির প্রবল স্রোতের কারণে অভিযান স্থগিত করা হয়। শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এটিএম মাহমুদুল হাসান জানান, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে উদ্ধার কার্যক্রম চালানো হলেও স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। ঢাকার বায়ু দূষণ আবারও বেড়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান 8ম। বিশ্বের অনেক শহরের মতোই রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে ভয়াবহ বায়ু দূষণের শিকার। সাম্প্রতিক কিছুদিনে বায়ুমান কিছুটা উন্নত হলেও 14 আগস্ট বৃহস্পতিবার সকালে পরিস্থিতি হঠাৎ করেই খারাপের দিকে যায়। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir এর তথ্য অনুযায়ী সকাল 8:15 ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI ছিল 110, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। এই তালিকায় আজ ঢাকার মান অবস্থান বিশ্বে 8ম। বায়ু দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যেখানে AQI 166। শীর্ষে 5-এ থাকা অন্য শহরগুলো হলো কঙ্গোর কিনশাসা 159, পাকিস্তানের লাহোর 127, ইরানের তেহরান 122 এবং উগান্ডার কাম্পালা 119। বিশেষজ্ঞদের মতে ঢাকার বায়ু দূষণের মূল কারণ বাতাসে অতি ক্ষুদ্র ধূলিকণা ও দূষণকারী উপাদান, যা শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আন্তর্জাতিক মানদণ্ডে AQI 50-এর নিচে হলে বাতাসকে বিশুদ্ধ ধরা হয়। 51 থেকে 100 হলে তা সহনীয়। 101 থেকে 150 হলে সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর এবং 151 এর উপরে গেলে সবার জন্য ক্ষতিকর। 300 এর উপরে হলে পরিস্থিতি হয় মারাত্মক বিপজ্জনক। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ু দূষণে প্রতি বছর বিশ্বে প্রায় 52 লাখ মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গৃহস্থলী ও বাইরের বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে বছরে প্রায় 67 লাখ মানুষের প্রাণহানি ঘটে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব, দুর্নীতি তদন্তের নড়াচড়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর এবং 6 জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে তাদের ব্যাংক লেনদেন, হিসাব খোলার ফর্ম সহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। সরকার পরিবর্তনের পর ডক্টর আতিউর রহমান বিদেশ চলে যান আর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন। বর্তমানে ফজলে কবির দেশে আছেন বলে জানা গেছে। তালিকায় থাকা 6 সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে আছেন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া SK সুর চৌধুরী, BFIU প্রধানের পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ মাসুদ বিশ্বাস, তার পূর্বসূরি আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, SM মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান এবং আবু ফরাহ মোহাম্মদ নাসের। BFIU জানিয়েছে, এসব তথ্য সংগ্রহের উদ্দেশ্য হল সম্ভাব্য আর্থিক অনিয়ম ও দুর্নীতি তদন্ত ত্বরান্বিত করা।